বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে থেকেও জোরালো ভূমিকা রেখেছেন গণতন্ত্র ও নারীর ক্ষমতায়নে। শিক্ষাসহ নারীদের জন্য রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মহিষী নেত্রী বেগম খালেদা জিয়াকে তাই এবার আন্তর্জাতিক নারী দিবসে গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য শ্রেষ্ঠ নারী পুরস্কার দিল সরকার। আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এবং একই সাথে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মিনারা নাজমিন। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং দুজনকে শুভেচ্ছা নারী দিবসের। প্রথমে একটু জানতে চাই পাপিয়া আপনার কাছে, প্রথম হচ্ছে যে কেমন আছে বাংলাদেশের নারীরা? আপনি 2026 সালে নারীদের চিত্র আসলে কেমন দেখেন? আমি তার আগে আজকে নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি বাংলাদেশের সকল নারী, সকল শ্রেণী, সকল পেশা, সকল ধর্ম, সকল বর্ণ প্রত্যেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের নারীদের দিনের পর দিন আসলে আমরা বেশি সামাজিক পুরুষ শাসিত সমাজের নিষ্পেষণের সম্মুখীন হচ্ছে সর্বক্ষেত্রে। এখন আপনি বলতে পারেন যে আপনি সুপ্রিম কোর্টের আইনজীবীতে হয়েছেন, কিন্তু আমি সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছি আমার নিজস্ব মেধা এবং যোগ্যতায়, সেটা ঠিক আছে। কিন্তু বৈষম্যের যে ব্যাপারটা দেখেন, আমি এখানে একটু প্রসঙ্গক্রমেই উল্লেখ করতে চাই যে নারীদেরকে নিয়ে যে ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তাদের যে নারীদের প্রতি অবজ্ঞা, অশালীন মন্তব্য এবং কোনো একটা মতামত দিতে গেলে তাদের বট বাহিনীর দ্বারা প্রতিটা নারী কিন্তু আক্রান্ত হচ্ছে। কম বেশি আমি বলবো না, প্রত্যেকেই আক্রান্ত হচ্ছে। এবং এই যে কমান্ডস গুলো পড়লে দেখা যায় যে তাদের বাহ্যিক আচরণের সাথে তাদের ওই কমান্ডস কত যে কুমনোবৃত্তি এবং অরিজিনাল মানসিকতার বহিঃপ্রকাশ ওই মন্তব্যের ভিতরেই কিন্তু ফুটে ওঠে। তো 26 সালের নারী কেমন আছে? 26 সালের নারী এমন কিছু দুঃখজনক কথাবার্তা, মন্তব্যের সম্মুখীন হয়েছে যেটা এখানে আপনার কাছে কি মনে হয়? এত আমরা দেখি যখন এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষায় যখন পাশ হয় মেয়েরা সবচেয়ে বেশি নাম্বার নিয়ে বের হয় আমরা দেখি। অর্থাৎ শিক্ষার জায়গায় মেয়েরা হয়তো অনেক এগিয়ে আছে আমরা বলছি। আমরা অন্যান্য পেশা, আপনার যে পেশা আইনজীবী, ডাক্তার এরকম, এবং আমাদের আরেকজন অতিথি যেমন আছেন তিনিও যে সরকারের একটি উচ্চ পর্যায়ে এক ধরনের অবস্থান নিয়েছেন, কিন্তু তারপরেও আপনার কাছে কি মনে হয় এই যে আপনি বট বাহিনীর কথা বললেন, নারীদের যে অবমাননার কথা আমরা দেখেছি, খুব নোংরাভাবেই আমরা দেখেছি গত আসলে বছর থেকে শুরু করে এখন পর্যন্ত, এই যে সামাজিক অবক্ষয়ের জায়গাটি এখনো কেন আমরা একদিকে ভালো ঠিকই করছি কিন্তু অন্যদিকে এই মানসিকতা কেন পরিবর্তনের জায়গায় এখনো আমরা কিছুই করতে পারলাম না? সর্বোচ্চ জায়গায় এই বট বাহিনীর আক্রমণ বাংলাদেশের সকল নারীকে একবারে সবচেয়ে সর্বোচ্চ জায়গায় এই 26 সালে আমরা আক্রান্ত হলাম এবং আমরা এখনো আক্রমণের শিকার হচ্ছি। এইটা যার যার রুচিবোধ, যার যার মানসিকতা। দেখেন, আমি যদি ভণ্ডামি করে খুব একটা লেবাস টেবাস পরে থাকি, কিন্তু এমন একজন সময় আসবে যে আমার লেবাস এবং ভণ্ডামি দুটাই কিন্তু উন্মুক্ত হয়ে যাবে। তো 26 সালে বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল শ্রেণী, সকল বর্ণ, সকল ধর্মের নারীরা যে নোংরা কথার উচ্চ পর্যায় থেকে যে নোংরা কথার সম্মুখীনটা হয়েছে, এটা 26 সালের পূর্বে বিগত সময়ে এত নিকৃষ্টভাবে কিন্তু আমরা এই সমস্ত ল্যাঙ্গুয়েজ কখনো শুনিনি। তো এইটা খুবই দুর্ভাগ্যজনক, কারণ রাজনীতির ক্ষমতায়ন যারা নারীকে শূন্যের কোঠায় নিয়ে যায়, সরাসরি নির্বাচনের ক্ষেত্রে নারীকে যারা ভোগ্য পণ্যের মতো ব্যবহার করে, হুকুমের দাস হিসেবে চিহ্নিত করে এবং তাদের হুকুম মাফিক কাজ করতে বাধ্য, এইরকম মনোবৃত্তির বহিঃপ্রকাশই কিন্তু এই বট বাহিনীদের প্রত্যেকটি কথার সাথে, কমান্ডসের সাথে দেখা যায় মিল আছে। কিন্তু বাহ্যিকভাবে যখন রেডিও, টেলিভিশন, টক শো এবং ভোটের বাজারে যখন আসছে, তখন তাদের মতো মানে সুহাসিনী আর সুভাষিনী আর তাদের মতো সৌন্দর্য মণ্ডিত সম্মান, যে মেকি একটা সম্মান প্রদর্শন করার প্রবণতা দেখাচ্ছে এই জুলাই আগস্টের অভ্যুত্থানের পর, এটা সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত এবং এটা আসলে তিরস্কার জানানো ছাড়া আর ধিক্কার জানানো ছাড়া নারী হিসেবে আমার কোনো ভাষা নাই। নারী যতই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হোক কিংবা সেক্রেটারিয়েটের সচিবই হোক কিংবা ডিআইজি, আইজি হোক, সেটা হচ্ছে তার যোগ্যতা মাফিক চেয়ারটা অর্জন করেছে। কিন্তু সেই নারীগুলোকেও কি নোংরা কর্মকাণ্ডের সম্মুখীন হতে হচ্ছে এই বট বাহিনী দ্বারা, যেটা বিগত দিনে এরকম পরিস্থিতির সম্মুখীন
আমি আমার ব্যক্তি জীবনে ছাত্র রাজনীতি করে আসা থেকে, মানে বুদ্ধি হওয়ার পর থেকে ছাত্র রাজনীতি, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, কর্মজীবনেও কখনো এই ধরনের নিকৃষ্ট বটবাহিনী দ্বারা আক্রান্ত আমরা কেউ হইনি। সবাই কিন্তু একই কথা, একই ভাষার সাথে ব্যবহার করছে তারা এই নারীদের পক্ষে, বিশেষ করে আমাদের মতো নারী যারা কর্মজীবী এবং আমরা একটু সামাজিকভাবে কথাবার্তা বলি জি বিগত দিন থেকে অদ্যাবধি পর্যন্ত। এবং একই সাথে সাইবার বুলিংটা অনেক বেশি প্রকট হয়েছে আমরা দেখেছি। এই বিষয়ে আমরা মন্তব্য আমরা নিব। আমাদের আরেকজন অতিথি যেহেতু আছেন, তার কাছ থেকে একটু শুনি। নাজমিন, আপনার কাছে একটু আসি। প্রথমত, আপনি যেহেতু সরকারের একটি উচ্চ পর্যায়ে আছেন, অনেকের সাথে আপনাকে পাল্লা দিয়ে হচ্ছে এই জায়গায় অবস্থান করতে হয়। সেখানে আপনার কর্মক্ষেত্রে আপনি কতটুকু এখনকার অবস্থায় এসে সহযোগিতাও কেমন পেয়েছেন এবং একই সাথে আপনি কতটুকু অসহযোগিতাও পেয়েছেন? ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে আমি আগে সর্বপ্রথমে বলতে চাই, আজকে আন্তর্জাতিক নারী দিবস, এই দিবসটা কেন এত গুরুত্বপূর্ণ। আসলে আন্তর্জাতিক নারী দিবসটা আমাদের স্মরণ করিয়ে দেয় একটি ন্যায়ভিত্তিক এবং সমতা ভিত্তিক সমাজ গড়ে তুলতে, যেখানে নারীর অধিকার, মর্যাদা এবং অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই দিবসটি নারীর অর্জনকে স্বীকৃতি দেয় এবং একই সাথে যেসব চ্যালেঞ্জ আমরা ফেস করছি সেগুলো আমাদেরকে মানে একসাথে সবাই মিলে যাতে করতে পারি সেটার জন্য আহ্বান করে। কাজে এই দিবসটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনি যে প্রশ্ন করেছেন সেটা আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি যে আমি যেহেতু এই পর্যায়ে এসেছি অনেক স্ট্রাগল করে একজন নারী হিসাবে, আমি মনে করি যে আসলে সমাজের প্রত্যেকটা মানুষকেই, প্রত্যেকটা উইমেন থেকে নিজের পায়ে দাঁড়ানো উচিত এবং তাদের স্বাবলম্বী হওয়া উচিত। বিকজ আমাদের যে প্যাট্রিয়টিক সোসাইটি, এই সোসাইটিতে আমরা আসলে নারীরা নারী হিসাবে চিহ্নিত না হয়ে আসলে সমাজের একজন প্রতিষ্ঠিত নাগরিক হিসাবে আমরা যদি চিহ্নিত হতে পারতাম, তাহলে আমাদের মনে হয় এই জিনিসগুলো আমরা হয়তো ওভারকাম করতে পারতাম। নারীদেরকে নারী হিসাবে না দেখে সমাজের একজন মানে কি বলবো, এটা মানুষ হিসাবে দেখা উচিত। আসলে পাপি আপা যেটা বললেন যে সাইবার বুলিং, যেটা আসলে এআই মিডিয়েটেড কমিউনিকেশনগুলো আসলে আমাদের ভালো কাজে ব্যবহার করার কথা ছিল, কিন্তু সেটা আসলে আমাদের এই যে বট বাহিনী যে বিভিন্নভাবে নারীদেরকে উপস্থাপন করে ফেসবুকের মাধ্যমে, যেভাবে বুলিংয়ের শিকার হয়, এটার জন্য আসলে আমাদের দেশে আইনটা আরও বেশি স্ট্রং হওয়া উচিত আমি মনে করি। আর আমি যেহেতু আমেরিকায় পড়ালেখা করেছি, ওখানে আমি দেখেছি নারীদের অংশগ্রহণ, এবং নারীরা 50% নারী, কিন্তু সেই নারীরা কিন্তু প্রত্যেকটা, আমি দেখেছি যে হাসপাতালগুলোতে নারীদের অংশগ্রহণ, তাদেরকে সেভাবে সম্মান করা হচ্ছে, সেভাবে তাদেরকে সমান সুযোগ দেওয়া হচ্ছে নারীদেরকে। কাজে আমাদের দেশে যদি আমরা এভাবে চিন্তা করি, তাহলে হয়তো আমরা আরও অনেক বেশি এগিয়ে যাব। নিশ্চয়ই। পাপি আপা, আপনার কাছে আসতে চাই। আপনি যেহেতু এই সাইবার বুলিং নিয়ে কথা বলছিলেন, আপনার কাছে কি মনে হয়, মানে আমরাও নিজেরা অনেক সময় দেখি যে পুরুষরা তো এক ধরনের নোংরা কথা বলছেই, অনেক সময় সেখানে অনেক নারীরাও কিন্তু যুক্ত হন। তারাও এক ধরনের কেমন যেন দৃষ্টিভঙ্গি, এক ধরনের দলীয়করণের জায়গাটায় আসলে নিয়ে আসেন। এই যে তাদের ভিতরে যে এই মানসিকতাটা ঢুকে গেছে, মানে একটা কমন প্রবাদ আছে যে নারীরা এক নারীর শত্রু, এই টাইপের যে প্রবাদটা অনেকটা, সেটাও প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে কিনা দিনকে দিন। এটা হচ্ছে কি উগ্র মানসিকতার বহিঃপ্রকাশ এগুলি, এবং এগুলো কোনো স্বাভাবিক নারী না। এদের আচার আচরণ এবং মুখের যে ভাষাটা, এটাতে কোনো স্বাভাবিকতা, তারপরে কোনো সুস্থতা মানসিকভাবে আমি সেটা লক্ষ্য করি না। এগুলো অসুস্থ মানসিকতা সম্পন্ন, সেটা হচ্ছে একটা ব্যাপার গেল। কিন্তু বেসিক্যালি তো আমরা এই পুরুষ শাসিত সমাজে মানে 99% হচ্ছে সাইবার বুলিং এর যারা আমরা শিকার হচ্ছি, বট বাহিনী যারা, এগুলি সবই একটা বিশেষ সংগঠন ম্যাক্সিমাম, এবং তাদের দেশি বিদেশি সমর্থক, এবং তারা হচ্ছে সবাইকে, সকল নারীকে একই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। এখন এই যে এতে মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যায় যে আসলে বললো কিনা, সত্য কোনটা মিথ্যা কোনটা, সেইটা। তথ্য প্রযুক্তি যতই হোক সেটা ভিন্ন কথা। যেমন আমি টক শো করলাম, টক শোয়ের সরাসরি যে কমেন্টস গুলো আসতেছে, ওই বিশেষ সংগঠনের বিশেষ সারা পৃথিবীব্যাপী যে মানুষজনগুলো আছে, তাদের কমেন্টস গুলা একবারে নিম্ন শ্রেণীর এবং লোয়ার ক্লাসের মানুষরা এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ করে না। এতে আমি মানসিকভাবে, আমি যদিও সাহসী মানুষ, এগুলোতে আমি পাত্তা দিই না, কিন্তু তাদের রুচিবোধটা আমি
বুঝতে পারি। অবশ্যই, যে এবং উচ্চবোধটা কেমন। সামনের যে প্রজন্ম হ্যাঁ। তারাও কিন্তু এখানে আসলে যা শিখছে, যেমন আমরা আপনাদের দেখে শিখেছি আপনাদের কথা, আপনাদের রাজনৈতিক দর্শন, কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু এদের দেখে যখন শিখবে বা কিছু জানবে, তখন আসলে সামনের ভবিষ্যৎটা কিরকম হয়ে যাবে এটা সামনের ভয়ঙ্কর। ভবিষ্যৎ আসলে খুবই খারাপ, কারণ মানুষ মনে করে শতাব্দী যত এগোবে সভ্যতা তত বৃদ্ধি পাবে, এবং মানুষের মেধা, সুস্থ চিন্তা, সাবলীল কথা, মার্জিত কথা এবং মানুষের আকৃষ্ট করার মতো সৌন্দর্যমণ্ডিত কথাই কিন্তু প্রতিযোগিতার অংশ হওয়া উচিত। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে এত নিকৃষ্ট বর্ণনাগুলো দেয়, যে একবারে দৌলদিয়া থেকে শুরু করে এই কথাগুলো, দৌলদিয়া ঘাট থেকে শুরু করে নারায়ণগঞ্জে নিষিদ্ধ পল্লী, সেগুলোর সাথে যখন তুলনা করে তখন সভ্যতা তো আসলে চোখ বন্ধ করে ফেলে এবং স্থবিরতা দেখা দেয় সভ্যতার, এবং অসভ্যতা তখন দেখা যাচ্ছে যে এত এগিয়ে যাচ্ছে যে অনেকেই সেটার দ্বারা আকৃষ্ট হচ্ছে। এই জন্য বাচ্চাদেরকে বিশেষ করে মোবাইল, ইন্টারনেট এগুলোর থেকে দূরে রাখা ছাড়া, আর এগুলোর কাছ থেকে শিক্ষার কিছু নাই। এটা চরম একটা কুরুচিপূর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ। অবশ্যই। মিনারা নাজবিন, আপনার কাছে আসলে শেষের দিকে আসি, যেহেতু আপনি একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি বিশাল গুরুত্বপূর্ণ দায়িত্বে অবস্থান করছেন, অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হয়, অনেক ধরনের হয়তো চিন্তা ভাবনা করতে হয়। সেখানে আপনি যেই কোনো বিষয়ে যখন আপনার মতামত তুলে ধরেন, কতটুকু অন্যদের কাছ থেকে সহযোগিতা পান বা আপনার মতামতটা কতটুকু গ্রহণযোগ্যতা পায় আপনার কাজের ক্ষেত্রে? এটা আসলে অফিসিয়াল বিষয়গুলো আমি ওভাবে ঠিক আসলে এখানে এই প্রোগ্রামে তুলে ধরতে চাই না, তবে আমি এটুকু বলতে চাই যে আসলে আমাদের পুরুষদের দৃষ্টিভঙ্গির মানে বৈপ্লবিক যে পরিবর্তন সেটা আনতে হবে। আসলে অনেক সময় বলা হয়ে থাকে যে ও নারী, ও হয়তো এই কাজটা পারবে না, কিন্তু আমি তো অফিসার, আমি তো একই কোয়ালিফিকেশন, একই প্রতিযোগিতা অংশগ্রহণ করে এখানে এসেছি। তো একটা ছেলে যদি পারে, একটা মেয়ে কেন পারবে না? তো এই ধরনের কিছু সমস্যা হয়তো আমরা ফেস করি কম বেশি। তবে আশার বিষয় হলো, আমরা আগে বলতাম নারীর অধিকার চাই, কিন্তু এখন আমরা বলছি যে নারীর অধিকার আছে, তা প্রয়োগ করার সুযোগ আমাদেরকে দিতে হবে। বাধা আছে, কিন্তু সেই বাধার চেয়ে আমাদের জিদ এবং দক্ষতা এখন অনেক বেশি শক্তিশালী আমি মনে করি। সেখানে তো আসলে যেহেতু পুরুষের সাথেই আপনাকে হচ্ছে লড়াই করেই কাজটি করতে হয়, কোনো কোনো সময় কি একটু হতাশাও চলে আসে কিনা, যে অন্যরা সহযোগিতা করছে না তাই আমি পারছি না, সেরকম একটা অবস্থানে কখনো চলে যেতে হয় কিনা? এটা হয়তো বা ইট মাইট বি হ্যাপেন, বাট সবসময় না। এটা আসলে এটা মাঝে মাঝে হয়তো আমরা ফেস করি এই ধরনের, যেটা আপনি বললেন, এই ধরনের সমস্যা আমরা নারী হিসাবে এটা ফেস করি, যে না ও হয়তো পারবে না, ওর থেকে একজন পুরুষ এগিয়ে আছে, বাট মেরিট লিস্টে হয়তো আমি তার থেকে এগিয়ে আছি, কিন্তু আমার পিছনে যে পুরুষটা আছে তাকেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে বিকজ সে একজন পুরুষ এবং আমি একজন নারী। এই যে আমাদের মধ্যে যে মানে সমতার যে ডিসক্রিমিনেশন, যে ডিসক্রিমিনেশন আসলে আমাদের মানে এটা ট্র্যাডিশনাল একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। কাজে এখান থেকে বের হতে গেলে আমাদের বললাম দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার, এবং আমাদের পুরুষদেরকে আমাদেরকে উৎসাহ এবং উৎসাহের মাধ্যমে আমাদেরকে যে মানুষ থ্যাঙ্কস দেয়, হ্যাঁ ঠিক আছে তুমি নারী, তুমি এই কাজটা করেছো, তোমাকে থ্যাঙ্কস, এই জিনিসটুকু থাকলে হয়তো আমরা আরো বেশি এগিয়ে যেতে পারবো। সেটাও আসলে এখনো আমরা পাচ্ছি না, আমাদেরকে এখনো সেই লড়াইটাই করে যেতে হচ্ছে। আপনি বলছিলেন তেমনই কথা। আমরা চাই সমাজের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে এবং সবাই, নারী বা পুরুষ নয়, সবাই মানুষ হিসেবে গণ্য হবে এবং সকলের কাজের মূল্যায়ন ঘটবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে যুক্ত হয়েছেন এবং একই সাথে আপনারা সময় দিয়েছেন। আগামীতে আবারও কথা হবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা নারী দিবসের বিশেষ আয়োজনে ছিলাম। এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। থাকবেন ৭১-এর সাথে।